নিতাই মণ্ডল তেমন চটপটে লোক নন। কোথাও যেতে হলে তিনি তাই বড়ই বিব্রত হয়ে পড়েন। গ্রাম থেকে স্টেশনটি মাইল তিনেক দূরে। গরুর গাড়ি করে যেতে হয়। শহরে যাবার ট্রেনও মাত্র একটি, যেটা সকাল 8টায় ছেড়ে যায়। এই সব কারণে শহরে তার যাওয়াই হয় না বড় একটা। সকাল সকাল বাড়ি থেকে বেরোনো অসম্ভব তার পক্ষে। 6টার আগে ঘুমই ভাঙতে চায় না। তারপর উঠে পায়খানা সেরে হাত মুখ ধুতেই প্রায় 1 ঘন্টা বেরিয়ে যায়। একটি বড় নিমের দাঁতনকে চিবিয়ে ছিন্ন ভিন্ন না করলে তার তৃপ্তিই হয় না। এরপর আসে স্নান। তেল মাখতেই তো 0.5 ঘন্টা লেগে যায়। তারপর পুজো আছে। ঝাড়া 1 ঘন্টা লাগে সেখানে। পুজো সেরে তিনি জলখাবার নিয়ে বসেন। শুকনো চিঁড়ে আর নারকেল তার প্রিয় খাদ্য। ভালো করে চিবিয়ে এক বাটি চিঁড়ে খেতে খানিকটা সময় লাগে বই কি। এরপর কাপড় জামা পরা আছে। কাপড়ের তো কাঁচা কোঁচা ঠিকই হতে চায় না সহজে। জামার বোতাম লাগাতেও সময় লাগে। দর্জিগুলো এমন ছোট ছোট করেছে যে বোতামগুলো ঢুকতেই চায় না। তারপর জুতো পরা, ফিতে বাঁধা, তারপর চুল আঁচড়ানো। মানে ভদ্রভাবে কোথাও বেরুতে গেলে এসব তো অপরিহার্য। নিতাই তাই চট করে গুছিয়ে নিতে পারেন না সব। দেরি হয়ে যায়। তিনি বলেন, মানুষ তো আর পাখি নয় যে ফুরুত করে উড়ে যাবে। এই সব হাঙ্গামার জন্য তিনি কোথাও বেরুতে চান না। ট্রেন ফেল করে যে ওয়েটিং রুমে বসে থাকবেন সেই ধাতের লোকও তিনি নন। কোথায় বসে থাকবেন ওই তেপান্তর মাঠের মাঝখানে? এবার কিন্তু যেতেই হবে। একটা জরুরি মোকদ্দমা লেগেছে। না গিয়ে উপায় নেই। আগেই যাওয়া উচিত ছিল। তিনি যথাসম্ভব এড়িয়ে চলছিলেন, কিন্তু আর এড়ানো যাবে না। যেতেই হবে। তাঁর উকিল বিশ্বম্ভর চৌধুরী জরুরি তাগাদা দিয়ে চিঠি লিখেছেন। চিন্তিত হয়ে পড়লেন নিতাই। পুজো সারতেই তো 7টা বেজে যাবে। তারপর ওই গরুর গাড়ি। অনেক ভেবে চিন্তে তিনি শেষে ঠিক করলেন যে কিছুদিন আগে থেকেই শুরু করতে হবে। 15ই মোকদ্দমার দিন, অর্থাৎ 8 তারিখ থেকেই ট্রেন ধরবার চেষ্টা করতে থাকবেন, যেদিন পেয়ে যান। আর তাছাড়া আর একটা মুশকিল আছে। ঘড়ি নেই। সূর্য দেখে আন্দাজে সময় ঠিক করতে হবে। প্রথম দিন তো বাড়ি থেকে বেরুতেই সূর্য ঠাকুর শিমুল গাছের মাথায় উঠে পড়লেন, অর্থাৎ 8টা বেজে গেল। দ্বিতীয় দিন আরেকটু সকাল সকাল বেরিয়ে গেলেন, কিন্তু গ্রাম ছাড়াতে না ছাড়াতেই হারু ঘোষের সঙ্গে দেখা। তিনি ওই 8টা ট্রেনে এসেছেন। সুতরাং সেই দিনও ট্রেন পাওয়ার আশা নেই। ফিরতেই হলো। নিতাই মণ্ডল গাড়ির বলদ দুটোর পানে এমনভাবে চাইলেন যেন যত দোষ তাদেরই। তৃতীয় দিন আরেকটু ভোরে উঠলেন। এমনিভাবে চলতে লাগলো। ত্রৈলোক্য তরফদার বেশ চটপটে লোক। তার কাজ হাতে পায়ে লাগে না। কোনো কাজ ফেলে রাখা তার স্বভাবই নয়। যা করতে হবে তা আগে থাকতেই করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে চান তিনি। মনে করো বাড়িতে লোক খাওয়াতে হবে। সন্ধে 8টার সময় নিমন্ত্রিত ভদ্রলোকদের আসবার কথা। তো ত্রৈলোক্য তরফদার তাড়াহুড়ো করে 6টার মধ্যেই রান্নাবান্না প্রস্তুত করিয়ে ফেলবেন। তার চরিত্রে এই হচ্ছে হবে বা গয়ঙ্গচ্ছ ভাব মোটেই নেই। তেমন লোক তিনি দুচক্ষে দেখতেই পারেন না। যা করতে হবে তা আগে থাকতেই চটপট সেরে সময় থাকলে দুদণ্ড না হয় গল্প করো, এই তার আদর্শ। তাকেও ওই দিন ওই 8টার ট্রেনটাই ধরতে হবে। যদিও নিতাই মণ্ডলের গ্রামে তার বাড়ি নয়, কিন্তু তার গ্রামও স্টেশন থেকে প্রায় মাইল 2 দূরে। তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুলেন। বাইক আছে, সুতরাং ভয় নেই। নিতাই মণ্ডলের মতো নির্বিড়ে লোক তিনি নন। আর তাছাড়া পুজো ফুজোরও তো হাঙ্গামাও নেই তার। তিনি উঠবেন আর সুট করে বাইক চড়ে বেরিয়ে যাবেন। নির্দিষ্ট দিনে নিতাই মণ্ডলের গরুর গাড়ি যখন স্টেশনের গুমটির কাছে এসেছে, তখন ট্রেনটি হুস হুস করে বেরিয়ে গেল। নিতাই অসহায়ভাবে চেয়ে রইলেন। তারপর ধৈর্যচ্যুতি ঘটল তার। মুখে তুবড়ি ছুটতে লাগলো। গাড়োয়ানটাকে গাল দিতে লাগলেন। গাড়োয়ান বেচারে কি আর বলবে? সে তো যথাসাধ্য জোরেই হাঁকিয়ে এনেছে।
কিন্তু মনিবের সঙ্গে তো আর তর্ক করা যায় না, তাই ঘাড় নিচু করে এসে বসেই রইল। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর মণ্ডল মশাই অনুভব করলেন ভয়ঙ্কর ক্ষুধার উদ্রেক হয়েছে। আজ না খেয়েই বেরিয়েছিলেন তিনি। চিঁড়ে আর নারকোল পুঁটুলিতে বেঁধে এনেছিলেন। গাড়োয়ানকে বললেন, জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমে চ, আগে খেয়ে নি, তারপর যা হয় নাই করা যাবে। তোদের পাল্লায় পড়ে প্রাণটাও যাবে দেখছি আমার। জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমের দিকে রওনা হলেন তিনি। নিতাই মণ্ডলের পদশব্দে ত্রৈলোক্য তরফদারের ঘুম ভাঙল। ওয়েটিং রুমের বেঞ্চির উপর ধড়মড় করে উঠে বসলেন তিনি। তিনি স্টেশনে এসে পৌঁছেছিলেন ভোর 5টায়। পৌঁছে ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ট্রেনের আগমন প্রতীক্ষা করছিলেন। তারপর হঠাৎ যে কখন ঘুমিয়ে পড়েছেন সেই খেয়ালটাই তার নেই।